ঠিক আছে, মোটামুটি 8 জন চলে আসছো, ক্লাস শুরু করে দিই আমি, বাকিরা আস্তে আস্তে জয়েন হোক। সাউন্ড ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তো তোমাদের মেইন বইতে 24টা গদ্য পদ্য আছে, যাদের টোটাল রাইটার হচ্ছে 22 জন। এই 22 জনের মাত্র মাত্র 2 জন আছে মহিলা। তো আমরা আজকে ওনাদের 2 জনের লেখাগুলো বলবো। একজন হচ্ছে রোকেয়া সাকাওয়াত হোসেন, ওনার লেখা দেওয়া আছে তোমাদের এখানে চাষার দুঃখ। আরেকজন হচ্ছে সুফিয়া কামাল, তার একটা কবিতা আছে এখানে, তাহারই পরে মনে। আমরা সেটাতেও যাব, আগে চাষার দুঃখটা একটু পড়ে নিই। ঠিক আছে, তোমাদের জন্য এটা সুবিধা, মাত্র 2 জন যেহেতু মহিলা রাইটার, তাদের সম্পর্কে সব ইনফরমেশন তোমরা এমনিতে মনে রাখতে পারবে। ঠিক আছে। তো এমনিতে রোকেয়া সাখাওয়াত হোসেনের বেশিরভাগ লেখা হচ্ছে নারী বিষয়ক, কিন্তু উনি অনেকগুলো লেখা সমাজের অন্যান্য বিষয়গুলো নিয়েও লিখেছে। তার মধ্যে একটা হচ্ছে এই চাষার দুঃখ, যেখানে তিনি চাষাদের দুঃখ দৈন্য দশার কারণটা বিশ্লেষণ করছে। কি দুঃখ দুর্দশা আছে সেটা না, সেটা আমরা সবাই জানি, উনি এর কারণটা, মেইন কারণটা কি সেটা নিয়ে বলছে। ঠিক আছে, তো প্রথমেই বলে ফেলছে খেতে খেতে পুইরা মরি। এখানে ক্ষেত্রে ক্ষেত্রে হয়ে গেছে, এটা এটা তোমাদের শীটে ভুল আছে। এটা খেতে খেতে পুইরা মরি রে ভাই, পাছায় জোটে না তেনা, বইয়ের পয়সা দিকায় তবু চাইলা পায় না দানা। এখানে পয়সা হবে, এটা পেশা না। ঠিক আছে, পয়সা শব্দের অর্থ হচ্ছে মণিবন্ধন, অর্থাৎ হাতে পরে, হাতে পরে এক ধরনের মেয়েদের গহনা ছিল। চুরিরা, চুরির চেয়ে আলাদা একটু টাইপের গহনা। তো এটুকু বলা হতো মণিবন্ধন। তখনকার দিনে এটা সবার কাছে থাকতো। তো সেটাকে বলা হচ্ছে পয়সা। এটা এত পুরাতন হয়ে গেছে, এত প্রাচীন হয়ে গেছে, এখন আমরা চিনবো না। তুমি গুগল সার্চ করেও পাবে না যে পয়সা বলে কিছু ছিল। তো অনেকটা মেয়েদের ব্রেসলেট টাইপসের বলতে পারো। শুনিতে পাই 150 বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল। তার আগে এখানে এই লাইনগুলোর সাথে সাথে এখানে যে দাগ দেওয়া লাইনগুলো আছে, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয় বলে এই লাইনগুলো দাগ দেওয়া আছে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাগুলো। উনি শহরে কি কি আছে বা সভ্যতার মধ্যে কি কি আছে সেগুলো, যেমন ধরো দেওয়া আছে অব্রভেদী 5 তলা পাকা বাড়ি। ঠিক আছে, তো অব্রভেদী মানে হচ্ছে আকাশভেদী। এখন আকাশভেদী বলতে কি, উনি কিন্তু 10 তলা 20 তলার কথা বলে নাই, 5 তলার কথা বলছে। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এমসিকিউ তো আসার সময় তোমাকে জিজ্ঞেস করবে কত তলা বাড়ির কথা বলা হয়েছিল, এরকম পেঁচিয়ে প্রশ্ন করতে পারে। তাই ব্যাপারটা মনে রাখবা, যেটা 5 তলা পাকা বাড়ির কথা বলছে। এরপর বাকিগুলো মনে রাখা সহজ, রেলওয়ে, ট্রামওয়ে, স্টিমার, এরোপ্লেন, মোটর লরি, টেলিফোন, টেলিগ্রাফ, পোস্ট অফিস, এগুলো সবগুলোর কথা বলেছেন উনি। তারপর হচ্ছে এই জিনিসটা একটু মনে রাখবা, ল্যামল্যান্ড, এটা ভুল দেওয়া আছে বোধহয় শব্দটা, না ঠিক আছে, ল্যামল্যান্ড জিঞ্জার এন্ড, ল্যামল্যান্ড জিঞ্জার এন্ড। তারপর হচ্ছে বরফের গাড়ি, এটা একটু মনে রাখবা। ইলেকট্রিক লাইট ফ্যান, অনারেবলের গড়াগড়ি। ইলেকট্রিক লাইট ফ্যান দরকার নেই, অনারেবলের গড়াগড়ি এটা একটু ইয়ার করিও। ঠিক আছে, তো এগুলোকে উনি সভ্যতার নিদর্শন হিসেবে তুলে ধরছে, এই শব্দগুলো জাস্ট মনে রাখলে হবে। তারপরের এই লাইনটা, কিন্তু ইহার অপর পৃষ্ঠাও আছে, কেবল কলিকাতাটুকু আমাদের ভারতবর্ষ নহে এবং মুষ্টিমেয়। এই লাইনটার মানে হচ্ছে কলিকাতা ভারতের একটা ছোট্ট অংশ, খুবই ছোট অংশ। আমরা যদি শুধু কলকাতাকে ভারত মনে করি, অর্থাৎ তখনকার সময় তো কলকাতাটাই মেইন শহর ছিল ওই সময়, উনি যখন লেখালেখি করতেছিলেন তখন কলকাতাটাকে মেইন শহর হিসেবে ধরা। আমরা যখন এখন বাংলাদেশ বলতে শুধু ঢাকা শহর বুঝে অনেকে, তো ঢাকা শহরটা যেমন শুধু বাংলাদেশ না, তখন বলছে শুধু কলকাতা মানেই তো আর ভারতবর্ষ না, উল্টো ভারতবর্ষের একটা অতি ছোট অংশ হচ্ছে কলকাতা। এই জন্য এখানে শেষে গিয়ে বলছে মুষ্টিমেয়। তারপর হচ্ছে সৌভাগ্যশালী ধনাঢ্য ব্যক্তি সমস্ত ভারতের অধিবাসী নহে। তো এরপর বলছে ওটা আমাদের আলোচনার বিষয়, এটা লাগবে না, এই এই লাইনটা লাগবে না, এটা আন্ডারলাইন করার দরকার নাই। ধান বানিতে শিবের গান, এটা একটা প্রবাদ, এটা মনে রাখতে হবে। ধান বানিতে শিবের গান মানে হচ্ছে কি, যেখানে যেটা দরকার নাই। শিবের গান বলতে সাধারণত এটা ওই বাহুবলীদের যুদ্ধের সময় যে এরকম একটা গান দিয়েছিল ওই টাইপের গান। তো যুদ্ধের গান ধান বানার সময় গাওয়াটা অনেকটা অবাঞ্ছনীয় টাইপসের, মানে উদ্ভট টাইপসের। এই জন্য এটাকে বলা হয় ধান, এইটা একটা প্রবাদ, মানে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ টেনে আনা, যেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। যেমন উনি চাষার দুঃখ নিয়ে কথা বলতে যাচ্ছে, সেখানে নিয়ে আসছে সভ্যতা কত দূরে এগিয়ে গেছে সেটা। তো এটার তো দরকার ছিল না, সেজন্য উনি নিজেই বলছে ধান বানিতে শিবের গান কেন, এই প্রবাদটা মনে রাখবে।
তারপর ওই যে চটকলার পাটকল, এক একটা জুট মিলের কর্মচারীগণ মাসিক 500 বা 700, এখানে 500-700 টাকা যেটা বলছে, ওটা 1900 সালের 500-700 টাকা মানে আজকের দিনে লাখ টাকার সমান। তো নবাবী চাল চালে কিন্তু সেই জুট যাহারা উৎপাদন করে তাহাদের অবস্থা এই যে পাছায় জোটে না তেনা, এটা দেখা না তেনা হবে। ইহা ভাইবার বিষয় নহে কি আল্লাহ তাআলা এত অবিচার কি রূপে সহ্য করিতেছেন। তারপর সমগ্র ভারতের জায়গায় উনি শুধু বাংলাদেশ নিয়ে বা বঙ্গদেশ, বঙ্গদেশ বলতে আমাদের বাংলাদেশ সহ ওদিকে পশ্চিমবঙ্গ সহ যা যা আছে সবগুলো সহ উনি বঙ্গদেশ বলছে। বলছে একটি চাউল পরীক্ষা করলে হাড়ি ভরা ভাতের অবস্থা জানা যায়, এটাও একটা প্রবাদ, এটা আমরা সবাই জানি। ভাতের একটা দানা পরীক্ষা করেই বলা যায় যে সবগুলো ভাতের কি অবস্থা। তারপর হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি উল্লেখ করা আছে, ধান্য তার বসুন্ধরা যার, এটা মনে রাখবে। লেখাটা আছে যদিও বেগম রোকেয়ার প্রবন্ধে, কিন্তু কথাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা প্রশ্নে প্রায় আসে, ধান্য তার বসুন্ধরা যার, এটি কার কথা? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। ধান্য তার বসুন্ধরা যার মানে হচ্ছে রাজার দখলে, যে রাজার দখলে রাজ্য থাকে, ধানের অধিকারও সেই রাজার। এরকম একটা কথা হয়তো কোনো কোনো কবিতায় ছিল, সেখান থেকে এটা তুলে ধরা হয়েছে, ধান্য তার বসুন্ধরা যার। তারপরে তাহলে চাষার ঘরে যে মোরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, এখানে একটু খেয়াল করবা, এটা কিন্তু মোরাই ভরা ধান, ঠিক আছে? আমরা অনেক সময় গোলা ভরা ধান বলি, তো উনি কিন্তু ওনার লেখায় গোলা ভরা ধান বলে নাই, মোরাই ভরা ধান বলছিল। তো এই লাইনটা একটু মনে রাখবে, অনেক সময় তোমাদের শব্দ নিয়ে প্রশ্ন করলে কি ভরা ধান ছিল জিজ্ঞেস করলে তোমরা অনেকে গোলা দাগিয়ে দিবে, শব্দটা মনে রাখবা যে মোরাই ভরা ধান ছিল বলছিল। এবার হচ্ছে গোয়াল ভরা গরু, উঠান ভরা মুরগি। উঠান ভরা কি ছিল? মুরগি ছিল। তারপর এখানে একটা যুদ্ধের কথা বলা হচ্ছে, কারণ ইউরোপীয় মহাযুদ্ধ তো 7 বছর আগের ঘটনা, এই 7 বছরের ঘটনা। এখানে ইউরোপীয় মহাযুদ্ধ মানে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে। এই জিনিসটা লিখে রাখো, বইয়ের পাশে লিখে রাখো, ইউরোপীয় মহাযুদ্ধ মানে উনি প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতবর্ষে একটা ভীষণ দুর্ভিক্ষের মতো অবস্থার সৃষ্টি হয়েছিল। উনি সেটার কথা বলছে যে হয়তো প্রথম বিশ্বযুদ্ধের পরই চাষাদের অবস্থা খারাপ, এরকম অনেকে বলতে পারে, কিন্তু উনি বলছে এটা তো মাত্র 7 বছর আগের ঘটনা, 50 বছর আগেও চাষের অবস্থা ভালো ছিল না। উদাহরণ হিসেবে উনি একটা গল্প বলছে, কৃষক কন্যা জমিরনের মাথায় বেশ ঘন ও লম্বা চুল ছিল, তার মাথায় প্রায় 8 পোয়া তেল লাগিত। এখানে জমিরন নামটা মনে রাখবা, জমিরন হবে, জমিরন কেন বলছেন? সেজন্য সেদিন জমিরনের মাথা খুশিত, সেদিন তাহার মা তাকে রাজবাড়ি লইয়া আসিত, আমরা তাকে তেল দিতাম। তো উনি বলতেছে যখন 2 ঘন্টা পয়সায় 1 সের তেল পাওয়া যেত, তখনও কৃষকের কন্যা জমিরনের জন্য তার মাকে রাজবাড়িতে যেতে হইতো তেল আনতে। অত এত সস্তা তেল থাকা সত্ত্বেও ওই সস্তা টাকাটাও জমির কৃষকের বাসায় ছিল না। 30-35 বছর পূর্বে বিহার অঞ্চলে 200-এর খেসারি বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রয় করতে। এই লাইনটা একটু দাগাও, লাইনটা এখানে আন্ডারলাইন করা নাই, এটা তোমরা দাগ দিয়ে রাখবে। 30-32 বছর পূর্বে বিহার অঞ্চলে, অঞ্চলটা মনে রাখবে, এটা বিহার অঞ্চল। তারপর মনে রাখতে হবে 200-এর খেসারির বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রয় করিত। 25 বছর পূর্বে উড়িষ্যার হবে, উড়িষ্যার অন্তর্গত কনিকা রাজ্যের অবস্থা এই ছিল যে কৃষকরা পখাল বা পান্থা ভাতের সহিত লবণ ব্যতীত অন্য কোনো উপকরণ সংগ্রহ করিতে পারিত না। তাহলে এখানে দুইটা অঞ্চলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে বিহার অঞ্চল আর একটা হচ্ছে উড়িষ্যা। বিহার অঞ্চল আর উড়িষ্যা অঞ্চল, এই দুইটা মনে রাখবে। শুটকি মাছ পরম উপাদেয় ব্যঞ্জন বলিয়া পরিগণিত হইত, এই লাইনটাও দাগ দিয়ে রাখো। টাকায় 25 বা 26-এর চাউল ছিল। 7 ভায়া নামক সমুদ্র তীরবর্তী গ্রামের লোকেরা পখাল ভাতের সহিত লবণও জুড়াইতে পারিত না। এখানে এই লাইনটা জাস্ট এতটুকু মনে রাখো, 7 ভায়া নামক সমুদ্র, সমুদ্রের নামটা দিয়ে গেছে 7 ভায়া। তাহারা সমুদ্র জলে চাল ধুইয়া ভাত রাঁধিয়া খাইতো। রংপুর জেলার কোন গ্রামের কৃষক এত দরিদ্র যে টাকায় 25-এর চাল পাওয়া সত্ত্বেও
ভাত না খাইয়া লাউ কুমড়া প্রভৃতি তরকারি পাট শাক লাউ শাক ইত্যাদি সিদ্ধ করিয়া খাইত। আর পরিধান করিত কি শুনিবেন? আহ এই লাইনগুলো তেমন দরকার নাই। তারপর রংপুর নামটা মনে রাখতে হবে, বাংলাদেশের মধ্যে উনি রংপুরটার কথা বলছে, ওইখানে বলছে বিহারের কথা উড়িষ্যার কথা, এখানে আসছে রংপুরের কথা। রংপুর ধান্য ও পাটের জন্য প্রসিদ্ধ। পাটের জন্য হবে, এটা পাটের জন্য না, পাটের জন্য প্রসিদ্ধ। রংপুর কিসের কিসের জন্য প্রসিদ্ধ? ধান এবং পাটের জন্য, এটা মনে রাখবে। তারপর বলছে ইউরোপীয় মহাযুদ্ধের সহিত চাষার দরিদ্রের সম্পর্ক অতি অল্প, অর্থাৎ এই যে প্রথম বিশ্বযুদ্ধের পর যে একটা দুর্ভিক্ষের কারণে চাষাদের মধ্যে দরিদ্রতা আসছে, এটা চিন্তা করা হয়, এটা আসলে একটা ভুল ধারণা। এটাই উনি এতক্ষণ ধরে বলে গেছে, যে আগেও যখন খুব কম টাকায় আমরা অনেক কিছু পেতাম, সেই সময়েও কৃষকদের অবস্থা খুব একটা ভালো ছিল না। এই কঠোর মোহিতে চাষা এসেছে শুধু সহিতে, আর মরমের ব্যথা লুকায়ে মরমে জঠর অনলে দহিতে। 25-30 বছর পূর্বে চিত্র তো এই, তবে মরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, ঢাকা মসলিন কাপড় ছিল ইত্যাদি কোন সময়ের অবস্থা? মনে হয় অন্তত শতাধিক বছরের পূর্বের অবস্থা। ঠিক আছে, লেখকের হিসাবে এটা হচ্ছে আজকে থেকে প্রায় 100 বছর। তাহলে ওনার সময় থেকে 100 বছর, এই লেখাটা হচ্ছে 1920 থেকে 30 সালের মধ্যে, 30 সালের হবে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে যেহেতু, তাহলে 1930 সালের দিকে লেখা এটা। 1930 সালের দিকে হলে উনি কথা বলছে 1800 সালের দিকে। এরপর হচ্ছে কৃষক রমণী সহস্তে চরকায় সুতা কাটিয়া বাড়ি শুদ্ধ সকলের জন্য কাপড় প্রস্তুত করিত। আসাম এবং রংপুর জেলায় এক প্রকার রেশম হয়, এই লাইনটা মনে রাখবে। আসাম এবং রংপুর জেলায় এক প্রকার রেশম হয়, স্থানীয় ভাষায় তাহাকে এন্ডি বলে। এই আসাম এবং রংপুর দুইটা জায়গার নাম মনে রাখবা, যে রেশম হতো কোথায় বা এন্ডি পাওয়া যেত কোথায়? আসাম এবং রংপুরে। তারপর এন্ডি কাপড়ের বৈশিষ্ট্য হিসেবে দেওয়া আছে, এন্ডি কাপড় বেশ গরম এবং দীর্ঘকাল স্থায়ী হয়। ইহা ফ্লানেল হইতে কোনো অংশের কম নহে বা ন্যূন নহে লিখেছে, অথচ ফ্লানেল অপেক্ষা দীর্ঘস্থায়ী। একখানে এন্ডি কাপড় অবাধে 40 বছর টিকে। এখানে ফ্লানেল মানে প্লাস্টিকের বা ওইগুলো কি বলে, আহ এই মুহূর্তে মনে পড়তেছে না, এক ধরনের কাপড় আছে, এগুলোর কথা বলা হচ্ছে। 4-5খানি এন্ডি চাদর থাকিলে লেপ কম্বল কাঁথা কিছুরই প্রয়োজন হয় না। ফলকথা শেখালে রমণীগণ হাসিয়া খেলিয়া বস্ত্র সমস্যা পূরণ করিত। সুতরাং তখন চাষা অন্য বস্ত্রের কাঙাল ছিল না, তখন কিন্তু সে অসভ্য বর্বর ছিল। এখন তাহারা সভ্য হইয়াছে, এই লাইনটা দাগ দিয়ে রাখো। তখন কিন্তু সে অসভ্য বর্বর ছিল, এখন তাহারা সভ্য হয়ে আছে। এই তখন কিন্তু অসভ্য বর্বর ছিল মানে কি? তখন তার যা ছিল তাই দিয়ে সে চলতে পারত, যা ছিল তাই দিয়ে সে চলতে পারত। ওই যা ছিল তাই দিয়ে সেই চলাটাকে আমরা কি বলি? অসভ্য বর্বর বলি। এখন সভ্য হয়েছে মানে কি? অপ্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে সে কি করে? ঘর সাজিয়ে রাখে। ছিঁড়ে দিয়ে বাঁকা তাজ, ঢেকে রাখ টাক, ঢেকে রাখে টাক, কিন্তু তাহাদের পেটে নাই ভাত। প্রশ্ন হইতে পারে সভ্যতার সহিত দারিদ্র বৃদ্ধি হইবার কারণ কি? কারণ যেহেতু আপাত সুলভ মূল্যে, তাহলে ওনার মূল কথা হচ্ছে সভ্যতার সহিত দারিদ্র বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ সভ্যতা যত বাড়তেছে দারিদ্র তত বাড়তেছে, এটা হচ্ছে ওনার মূল কথা। এবং এটার উনি কারণটা বর্ণনা করছে এখানে গিয়ে। যেহেতু আপাত সুলভ মূল্যে বিবিধ রঙিন ও মিহি কাপড় পাওয়া যায়, তবে আর চরিকা লইয়া ঘর ঘর করিবে কেন? বিচিত্র বর্ণের জুট প্লানেল থাকিতে বর্ণহীন এন্ডি বস্ত্র ব্যবহার করিবে কেন? পূর্বে পল্লীবাসিনীগণ খার প্রস্তুত করিয়া কাপড় কাচিতে, এখন তাহাদের কাপড় ধুবার জন্য ধোপার প্রয়োজন নয় সোডা। 4 পয়সার সোডায় যে কার্যসিদ্ধ হয়, তাহার জন্য আর কষ্ট করিয়া খার প্রস্তুত করিবে কেন? এইরূপ বিলাসিতা শিরায় শিরায় ধমনীতে ধমনীতে প্রবেশ করিয়া তাহাদিগকে বিষে জর্জরিত করিয়া ফেলেছে। ওই যে পাছায় জোটে না তেনা, কিন্তু মাথায় ছাতা, সম্ভবত পায়ে জুতা আছে তো। বইয়ের পয়সা বিকায়, কিন্তু তবু বেলোয়ারের চুরি থাকে তো। মোটে মজুর ট্রাম না হলে 2 পথ নড়িতে পারে না। প্রথম দৃষ্টিতে ট্রামের ভাড়া 5টা পয়সা অতি সামান্য বোধ হয়, কিন্তু ওই যা যাইতে আসিতে 10 পয়সা লাগিয়া গেল। এই রূপে 2টি পয়সা 4 পয়সা করিয়া ধীরে ধীরে সর্বসাহারা হইয়া পড়িতেছে। তার মানে হচ্ছে কি, যত তারা সভ্য হচ্ছে তত তারা অন্যদের অনুকরণ করার চেষ্টা করতেছে। যারা অনেক বেশি ধনী তাদেরকে অনুকরণ করার চেষ্টা করতেছে বলেই এই দারিদ্রতা সৃষ্টি হচ্ছে।
এটা হচ্ছে লেখকের কথা। নিজ অন্ন পর কর পণ্যে দিলে, পরিবর্তে ধনে দুর্ভিক্ষ নিলে। নিজের অন্ন বস্ত্রগুলো অন্যের হাতে পণ্য হিসেবে দিয়ে দিচ্ছে, আর পরিবর্তে কি নিচ্ছে? দুর্ভিক্ষ। বিলাসিতা ওরফে সভ্যতার সঙ্গে সঙ্গে অনুকরণ প্রিয়তা নামক আরেকটি ভূত তাহাদের স্কন্ধে চাপিয়ে আছে। তাহলে এই লাইনটা একটু খেয়াল করো, বিলাসিতা ওরফে সভ্যতা, এখানে বিলাসিতাকে সভ্যতার প্রতিশব্দ হিসেবে ব্যবহার করছে। ঠিক আছে, এই প্রবন্ধে সভ্যতা আর বিলাসিতা দুটাকে এক অর্থে দেখা হচ্ছে। অর্থাৎ সভ্যতার নামে আমাদের মধ্যে কি আসছে? বিলাসিতা চলে আসছে চাষিদের মধ্যে বা চাষির বউদের মধ্যে। এই ব্যাপারটা একটু মনে রাখবা। এই প্রবন্ধে বিলাসিতা অর্থাৎ সভ্যতা, সঙ্গে সঙ্গে অনুকরণ প্রিয়তা নামক আরেকটা ভূত তাহাদের স্কন্ধে চাপে আছে। তাহাদের আর্থিক অবস্থা সামান্য একটু সচ্ছল হইলেই তাহারা প্রতিবেশী বড়লোকদের অনুকরণ করিয়া থাকে। এর পরের গুলো আর তেমন ইম্পর্টেন্ট না। সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, এই বন্যের শতশিক্ষা কে করিবে গণনা। অতঃপর শিবিকা বাহকগণ, এখানে শিবিকা মানে হচ্ছে পালকি। অতঃপর শিবিকা বাহকগণ পালকি লইয়া ট্রামে যাতায়াত করিলেই সভ্যতার চূড়ান্ত হইবে। আমরা তো সুসভ্য হইয়া এন্ডি কাপড় পরিত্যাগ করেছি, কিন্তু ওই এন্ডি কাপড়ই আসাম সিল্ক নামে অভিহিত হইয়া কোট প্যান্ট ও স্কার্ট রূপে ইউরোপীয় নরনারীদের বরঙ্গে শোভা পাইতে লাগিল। এখানে আসাম সিল্কটা দাগ দিয়ে রাখো। আসাম সিল্ক মানে এন্ডি কাপড় বা ওই যে রেশম থেকে বা গুটি পোকা থেকে যে কাপড় পাওয়া যায় সেটাকেই আসাম সিল্ক বলা হচ্ছে। বঙ্গের গভর্নর লর্ড কারমাইকেল, এই নামটা দাগ দিয়ে রাখো। বঙ্গের গভর্নর লর্ড কারমাইকেল একখানি দেশি রেশমি রুমালের জন্মস্থানের অনুসন্ধান করেন। কেহই বলিতে পারিল না সেরূপ রুমাল কোথায় প্রস্তুত হয়, কিন্তু লর্ড কারমাইকেল ইংরেজ বাদশা সহজে ছাড়িবার পাত্র নহেন। তিনি রুমালটার জন্মভূমি আবিষ্কার করিয়া ফেলিলেন। পূর্বে মুর্শিদাবাদের কোনো গ্রামে ওইরূপ রেশমি রুমাল প্রস্তুত হইতো, এখন আর হয় না, কারণ সেই গ্রামের লোকেরা সুসভ্য হইয়াছে। ফলকথা, সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশ বিলুপ্ত হইয়াছে। তাহলে এখানে গভর্নর লর্ড কারমাইকেলের নামটা কেন মনে রাখতে হবে? যে রেশমির কাপড় কোথায় তৈরি হতো আগে সেটাও আবিষ্কার করছে কে? এই নেই, বঙ্গের গভর্নর লর্ড কারমাইকেল। সুখের বিষয় সম্প্রতি পল্লীগ্রামের দুর্গতির প্রতি দেশবন্ধু নেতৃবৃন্দের দৃষ্টি পড়িয়াছে। কেবল দৃষ্টিপাতই যথেষ্ট নহে, চাষার দুঃখ যাহাতে দূর হয় সেজন্য তাহাদিগকে বিশেষ চেষ্টা যত্ন করিতে হবে। আবার মরায় ভরা ধান, ঢাকা মসলিন ইত্যাদি লাভ করিবার একমাত্র উপায় দেশি শিল্প, বিশেষত নারী শিল্প সমূহের পুনরুদ্ধার। পরিমাণে হওয়া চাই এবং জেলায় জেলায় পাটের চাষ কম করিয়া তৎপরিবর্তে কার্পাসের চাষ প্রচুর পরিমাণে হওয়া চাই। অর্থাৎ পাটের চাষের তুলনায় উনি কার্পাস বা তুলার চাষ একটু বেশি করতে বলছে, এবং চরকা এবং এন্ডি সুতার প্রচলন বহুল পরিমাণে হওয়া বাঞ্ছনীয়। এই জিনিসগুলো একটু মনে রাখবা। এই লাস্ট লাইনগুলো একটু দাগ দিয়ে রাখো। এগুলো হচ্ছে ওনার দেওয়া সাজেশন বা পরামর্শ, যে দেশের যে চাষাদের যে দুঃখ সেটা দূর করতে হলে কি কি করতে হবে সেগুলোর তালিকাটা এখানে দেওয়া আছে। এই জিনিসটা একটু, এই লেখাগুলো একটু মনে রাখতে হবে, যে উনি কি কি করতে বলছিল সেটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেটা বললাম। এখন আসি লেখক পরিচিতিতে। এই লেখকের নাম এখানে দেওয়া আছে রোকেয়া সাখাওয়াত হোসেন, তবে উনি বেগম রোকেয়া নামে বেশি পরিচিত। জন্ম হচ্ছে 1880 খ্রিস্টাব্দে। পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব, মাতার নাম রাহতুন্নেসা চৌধুরী। ওনার পিতার নাম মাতার নাম অত বেশি ইম্পর্টেন্ট না, ওনার জন্মস্থানটা ইম্পর্টেন্ট, তোমাদের এটা মনে রাখতে হবে। উনি রংপুরের পায়রাবন্দ জেলার মিঠাপুকুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। নাকি পায়রাবন্দটা গ্রামের নাম ছিল, সরি আমার ভুল হয়েছে, এটা পায়রাবন্দ হচ্ছে গ্রামের পাও। এরপর শিক্ষা জীবন নিয়ে জানা আছে উনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা লাভ করার নাই। পরে বড় বাপের বাড়িতে থাকার সময় বড় ভাইয়ের কাছে পড়েন, আর বিয়ের পরে স্বামীর কাছে পড়ালেখা করেন। এরপর ওনার সাহিত্য গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি যেটা নাম করেছে সেটা হচ্ছে সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন।
ঠিক আছে, এটা বাংলা আছে সুলতানার স্বপ্ন, ইংরেজিতে আছে সুলতানাস ড্রিম। এবার গদ্য গ্রন্থ মতিচুর, অবরোধ বাসিনী, উপন্যাসের মধ্যে আছে পদ্মরাগ আর সুলতানার স্বপ্ন। ওনাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়। ওনার মৃত্যু তারিখ হচ্ছে 9 ডিসেম্বর 1932। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে যতটুকু দেওয়া আছে। হ্যাঁ নুজাত বলো। ভাইয়া গ্রন্থ আর কাব্যগ্রন্থ কি সেম? না না না, ওনার কোনো কাব্যগ্রন্থ নাই। এখানে ওনার গদ্য গ্রন্থ দেওয়া আছে। গদ্য গ্রন্থ মানে যেগুলো প্রবন্ধ লিখছে, গল্প লিখছে সেগুলো। মতিচুর, না অবরোধ ভাই, এটা হলো আউট টপিক। মানে গ্রন্থ সবখানে কোথাও দেওয়া থাকে গ্রন্থ, আবার কাব্যগ্রন্থ একই নাম দেওয়া থাকে, তাহলে কি গ্রন্থ আর কাব্যগ্রন্থ একই? না না, গ্রন্থ আর কাব্যগ্রন্থ একই না। যখনই তোমাকে গ্রন্থ বলবে তার মানে ওখানে সব চলে আসছে। ওখানে সব ধরনের বইয়ের নাম আমি বলতে পারবো। আমি যখন বই বলতেছি তখন আমি সব ধরনের বইয়ের কথা বলছি, যখন আমি কাব্যগ্রন্থ বলবো তখন মানে হচ্ছে কবিতার বইয়ের কথা বলতেছি। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এখানে যেমন স্পষ্টভাবে বলে দেওয়া আছে এটা গদ্য গ্রন্থ। গদ্য গ্রন্থ মানে এখানে অনেক তো গল্প আছে এবং কিছু প্রবন্ধ আছে, যেগুলো হচ্ছে মতিচুর, অবরোধ বাসিনী। তারপর উপন্যাস হিসেবে দেওয়া হচ্ছে পদ্মরাগ আর সুলতানার স্বপ্ন। রোকেয়া সাখাওয়াত হোসেনের কোনো কাব্যগ্রন্থ নাই। রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার দেওয়া নাম হচ্ছে রোকেয়া খাতুন। ওনার স্বামীর নামটা মনে রাখবো, ওনার নাম মনে রাখলে ওনার স্বামীর নাম মনে রাখা সহজ। যেহেতু সাখাওয়াত হোসেন, ওনার নামের শেষে আছে যেটা, সেটাই ওনার স্বামীর নাম। এরপরে মজার ব্যাপার হচ্ছে ওনার স্বামী নিজে ছিলেন উর্দু ভাষী, কিন্তু উনি নিজেই রোকেয়াকে বাংলা শেখাতেন। তার স্বামীর মৃত্যু সালটা একটু মনে রাখবা, 1909 সাল। এটা ইম্পর্টেন্ট। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামীর মৃত্যু সালটা হচ্ছে 1909 সাল। উনি নিজের স্বামীর নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেন, সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল। এটা প্রথমে করছিল ভাগলপুরে, তারপর উনি যেহেতু কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য কলকাতায় চলে যান, আবার কলকাতায় গিয়ে সেটা শুরু করেন। প্রথমে করছে ভাগলপুরে, তারপরে করছে কলকাতায়। ভাগলপুরেটা খুব বেশি দিন চালাননি, উনি কলকাতায় ট্রান্সফার হয়ে চলে আসছিলেন। আর এটা মনে রাখবা, বিবিসির জরিপকৃত শ্রেষ্ঠ বাঙালির তালিকায় বেগম রোকেয়ার স্থান হচ্ছে ষষ্ঠ। উনি ষষ্ঠতম শ্রেষ্ঠ বাঙালি। আর রোকেয়া দিবস বলে একটা দিবস পালিত হয়, এটা হচ্ছে 9 ডিসেম্বর। এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা। আর আমাদের এখানে গদ্যের প্রথম লাইন হচ্ছে খেতে খেতে পুইরা মরিলে ভাই, আর শেষ লাইন হচ্ছে গ্রামে গ্রামে পাঠশালা আর ঘরে ঘরে চরকাওয়া টেকো হলে চাষার দারিদ্র ঘুচিবে। তারপর শব্দ অর্থগুলো দেওয়া আছে, আমি ওখানে যেগুলো বলছি বেশিরভাগ এখানে দেওয়া আছে। কয়েকটা প্রশ্ন দেখি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, পদ্মরাগ ও অবরোধ বাসিনী রচনা করেন কে? বেগম রোকেয়া। পদ্মরাগ নামটা সম্ভবত ওনার ওইখানে বইয়ের মধ্যে দেওয়া নেই, এটা একটু লিখে রাখো তোমাদের কোথাও থাকলে ওখানে লিখে রাখো পদ্মরাগ। বেগম রোকেয়ার পুরো নাম কি? বেগম রোকেয়ার পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বা শুধু রোকেয়া সাখাওয়াত হোসেন। তারপর এখানে খেয়াল করো, এখানে এই চারটা ক খ গ আর এই ঘ, এই চারটায় ওনার লেখা। একমাত্র এইখানে যেটা আছে এটা ঘ হবে, এটা উম হবে। স্ত্রীর পত্র লেখাটা ওনার নয়। মতিচুর, পদ্মরাগ, সুলতানা স্বপ্ন, অবরোধ বাসিনী এগুলো সব ওনার লেখা। পদ্মরাগ বইটার নাম মনে রাখিও বেশি। তারপর বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর জেলায়। হ্যাঁ মতিউর কিছু বলবে? না স্যার। মাইক্রোফোনটা মিউট করো। এখানে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে বেগম রোকেয়াকে নিয়ে। তোমাদের এই চাষার দুঃখ যে ইয়েটা আছে এটাও নতুন হওয়ার কারণে এটা থেকে প্রশ্ন একটু কম। 20 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। চাষার দুঃখ প্রবন্ধে আমাদের কি রাখবার স্থান নেই? এটা বলো আমাকে। চাষার দুঃখ প্রবন্ধে আমাদের কি রাখবার স্থান নেই? ধন, গৌরব, স্বাধীনতা, ঐশ্বর্য। ঐশ্বর্য হবে স্যার। হ্যাঁ ঠিক আছে।
তারপর দেখো এন্ডি বলতে কোন ধরনের কাপড়কে বোঝায় সেটা চলে আসছে, এটা হচ্ছে আহ মোটা রেশমি কাপড়। মোটা রেশমি কাপড়। চাষার দুঃখ প্রবন্ধ অনুসারে কারা নবাবী হালে থাকতো? জুট মিলের কর্মচারীরা। জুট মিল, হ্যাঁ, জুট মিলের কর্মচারীরা। কর্মকর্তারা, ঠিক আছে। কর্মচারীরা না কর্মকর্তারা নাই কর্মচারীরা? কর্মচারীগণ লেখা আছে। বইয়ের যেটা লেখা থাকবে ওটাই, কর্মচারী লেখা থাকলে কর্মচারী, ঠিক আছে। এমনিতে যদিও জি স্যার। আসল অর্থটা উল্টো দাঁড়ায়। তারপর রেশমি চুড়ি, উৎকৃষ্ট স্বচ্ছ কাঁচের চুড়িকে রেশমি চুড়ি বলা হয়, এটা মনে রাখিও। ব্যাস এতটুকুই। এরপরে চলে আসে আমাদের দ্বিতীয় মহিলা লেখক সুফিয়া কামাল। তাহার এই পরে মনে, এই কবিতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কবিতাটাতে তোমাদের বইতে যতগুলো কবিতা আছে, সুন্দর সুন্দর যতগুলো কবিতা আছে, তার মধ্যে এটা একটা। অনেকগুলো ইম্পর্টেন্ট বলতেছি কারণ এখানে অনেক কিছু প্রশ্ন করতে পারে, অনেক রকমের প্রশ্ন হয়। এই কবিতাটা অনেক আগে থেকে আছে, প্রশ্ন ব্যাংক ঘাটতে গেলে এটা থেকে প্রচুর প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, তো প্রথম লাইনেই একটা প্রশ্ন চলে আসে, কোন মাসের কথা বলা হচ্ছে, বা কোন, হ্যাঁ ফাগুন যে এসেছে ধরায়, তাহলে মাস হিসেবে নাম আছে ফাগুন মাসের, আর ঋতু হিসেবে নাম আছে বসন্তের। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দলায়, কহিল সে স্নিগ্ধ আখি তুলি। এই লাইনটাও ইম্পর্টেন্ট। এখানে আখির আগে কি শব্দ ছিল, কোমল আখি নাকি স্নিগ্ধ আখি, এই টাইপের এমসিকিউ আসে। তারপর বলছে দক্ষিণ দুয়ার গেছে খুলি, এটাও ইম্পর্টেন্ট। দক্ষিণ দুয়ার বলে না, উত্তর দুয়ার বলে না, পশ্চিম দুয়ার বলে, এরকম প্রশ্নও চলে আসে। মানে এত সুন্দর কবিতা থেকে উদ্ভট সব প্রশ্ন আসে। তারপর ফুলের মধ্যে দুটো ফুলের নাম আছে, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। এই দুটো ফুলের নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে বাতাবি লেবুর ফুল আর একটা হচ্ছে আমের মুকুল, দুটো ফুলের নাম আছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে কি অধীর আকুল। সমীর মানে হচ্ছে বাতাস। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথায় তব নব পুষ্প সাজ। কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান। এই অলোক শব্দের অর্থ কি? অলোকের পাথার অর্থ কি বলতে পারবে কেউ? অলোক শব্দের অর্থ স্যার দৃষ্টির অগোচর। আর পাথার? সরি স্যার। সমুদ্র। সমুদ্র। অর্থাৎ দৃষ্টির বাইরে সমুদ্র। সমুদ্রের যে সীমানা, সমুদ্রের যে অসীম সীমানা বা দৃষ্টির বাইরে যে সীমানা, সেটা বেয়ে তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান। ডেকেছি কি সে আমারে, শুনি নাই কি রাখিনি সন্ধান। ডেকেছি কি সে আমারে, এখানে কার কথা বলা হচ্ছে? কে ডাকে নাই? ডেকেছি কি সে আমারে, কে ডাকে নাই? এখানে বসন্তের কথা বলা হচ্ছে, বসন্ত কবিকে ডাকেনি, ঠিক আছে। এই লাইনটা বলতেছে বসন্তকে উদ্দেশ্য করে, যে বসন্ত তাকে কবিকে ডেকেছে কিনা কবি জিজ্ঞেস করতেছে। বসন্ত কবিকে ডাকেনি, কিংবা ডাকলেও কবি শুনে নেই, সন্ধানও রাখেনি। কহিলাম ওগো কবি রচিয়া লহন আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। কহিল সে মৃদু স্বরে নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া, রহেনি সে ভুলে নিত এসেছে তো ফাগুনে সরিয়া। তাহলে বসন্ত কাকে স্মরণ করে এসেছে? ফাগুনকে। লাইনটা একটু জাস্ট এই শব্দটা ফাগুনে সরিয়া, এসেছে তা ফাগুনে সরিয়া, বসন্ত এসেছে ফাগুনকে স্মরণ করে। কহিলাম ওগো কবি অভিমান করেছে কি তাই, যদিও এসেছে তব তুমি তারে করিলে বৃথায়। তাহলে বসন্তের আগমনকে বৃথা করলো কবি নিজে। কবি যেহেতু কবিতা রচনা করতেছে না, তাহলে বসন্তের আগমনটা বৃথা গেল। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লবেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ্য বিরোচন। এখানে আরেকটা চলে আসছে মাধবী কুড়ি, এটা একটু মনে রাখিও। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা,
কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা। কহিল সে কাছে সরে আসি, কুহেলে উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এটা দাগ দিয়ে রাখো। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, কুহেলি অর্থ কি? কুয়াশা। কুয়াশা। আর উত্তরি তলে মানে? উত্তরে মানে চাদর হচ্ছে চাদর। হ্যাঁ, বুঝি নাই। চাদর। হ্যাঁ, গুড। তাহলে কুয়াশার চাদর তলে মাঘের সন্ন্যাসী। এখানে মাঘের সন্ন্যাসী বলতে উনিও আসলে নিজের স্বামী যে মারা গেছিল সেই জিনিসটা জাস্ট এখানে তুলনা করতেছে। কুহেলে উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহার এই পরে মরে ভুলিতে পারে না কোনো মতে। এই লাইনটা মনে রাখবে, এটা লাস্ট লাইন। রিক্ত হস্তে তাহার এই পরে মরে ভুলিতে পারে না কোনো মতে। তারপর আছে জন্ম মৃত্যু। ওনার জন্ম হচ্ছে 20 জুন 1911-তে, আর মৃত্যু তারিখ হচ্ছে 20 নভেম্বর 1999 খ্রিস্টাব্দে। সুফিয়া কামাল সম্বন্ধে একটা তথ্য জেনে রাখবা, উনি নিজে বেগম রোকেয়ার সাথে দেখা করছিল। তো বেগম রোকেয়ার সাথে দেখা করার সময় উনি বেগম রোকেয়ার সাথে তার যে কথোপকথনটা হয়েছিল ওটাই ওনার পরবর্তী জীবনে অনেক বেশি প্রভাব রাখে। তারপর ওনার পিতার নাম সৈয়দ আব্দুল বারী, মাতার নাম আবজাদি সৈয়দ সৈয়দ সাবেদা খাতুন। এটা তেমন ইম্পর্টেন্ট না, ওনার পিতা মাতার নামটা লাগবে না। শিক্ষা জীবন অনানুষ্ঠানিক ও স্বশিক্ষায় শিক্ষিত। এখানে একটা কথা বলি, প্রথমত হচ্ছে ওনার বাবা উনি যখন খুব ছোট ছিলেন তখন মারা গেছিল। তো ওনাকে মানুষ করছিল ওনার মা। তো ওনার মেইন শিক্ষাটা হয়েছিল ওনার মায়ের হাতে। ওনার মায়ে ওনাকে বাংলা শিখিয়েছিলেন, আর ওনার মামার বাড়িতে বিশাল একটা লাইব্রেরি ছিল। ওই লাইব্রেরি থেকে বসে বসে উনি গল্পের বই, তারপর কবিতার বই এগুলো পড়তেন। কবিতার বইয়ের মধ্যে প্রথম কবিতা উনি যেটা পড়ছিল ওটা ছিল কাজী নজরুলের কবিতা। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ওনাকে বেশি অনুপ্রাণিত করে। ওনার বইগুলোর মধ্যে এই বইটার কথা একটু মনে রাখবা, সাঁঝের মায়া। এই সাঁঝের মায়া বইটার ভূমিকা লিখে দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, এই বইটার কথা মনে রাখবে, এটা ওনার প্রথম বই, আর প্রথম বইয়ের ভূমিকাটাই লিখে দিয়েছিল কাজী নজরুল ইসলাম। তারপর হচ্ছে মায়া কাজল, উদ্দাত্ত পৃথিবী, এটা একসাথে। মৌন জীবন, মৃত্তিকার গান, প্রশস্তি ও প্রার্থনা। এই যে কাহিনী কাব্য বলা হচ্ছে, কাহিনী কাব্য মানে কি জানো? কাহিনী কাব্য মানে হচ্ছে এখানে সরাসরি কোনো একটা কবিতা নাই, এখানে একটা কাহিনীকে পুরো কবিতার স্টাইলে বর্ণনা করা, এই জন্য এগুলোকে বলা হয় কাহিনী কাব্য। তারপর হচ্ছে গল্প গ্রন্থ, কেয়ার কাটা, এটা মনে রাখবে। ভ্রমণ কাহিনী, সোভিয়েতের দিনগুলির স্মৃতিকথা হচ্ছে 71-এর ডায়েরি। শিশুতোষ গ্রন্থ হচ্ছে ইতল বিতল, নল কিশোরের দরবারে। পুরস্কার ওনার পুরস্কার আসলে অনেক বেশি, 50-এরও বেশি পুরস্কার পাইছে উনি। বুলবুল ললিত কলার একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার আর 21 পদক। এই দুটো হচ্ছে আমাদের সাহিত্যের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার। সে দুটো পুরস্কারই উনি পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক। নাসিরউদ্দিন স্বর্ণপদক, মুক্তধারা সাহিত্য পুরস্কার। অর্থাৎ ওনার পুরস্কার অনেক বেশি, এখানে জাস্ট মেইন ইম্পর্টেন্ট গুলো দিল আর কি। তারপর উনি মারা গেছেন 20 নভেম্বর 1999-এ। তারপর সুফিয়া কামালের প্রথম বিয়ে হয় মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে 1923 সালে। এটা অনেক বইয়ে লেখা আছে 1924 সালে। ওনার বিয়ের সাল আসবে না পরীক্ষায়, তো এটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওনার স্বামীর নামটা ইম্পর্টেন্ট, সৈয়দ নেহাল হোসেন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। যখন বিয়ে হয় তখন সুফিয়া কামালের বয়স ছিল মাত্র 12 বছর নাকি 13 বছর। তারপর সুফিয়া কামালের নামের পাশে, এটা বলতে ভুলে গেছিলাম আমি, ওনার নামটা যখন তোমাদের মেন বইয়ে দেখবা ওনার নামের পাশে লিখে রাখো জননী সাহসিকা। এটা ওনার খেতাব, ওনাকে খেতাব দেওয়া হয়েছিল। সুফিয়া কামালের নামের পাশে লিখে রাখবা জননী সাহসিকা। তারপর সৈয়দ নেহালের মৃত্যুর কারণ দেওয়া আছে, এটা লাগবে না। এরপর দ্বিতীয়বার বিয়ে হয় 1939 সালে চট্টগ্রাম নিবাসী লেখক কামাল উদ্দিন আহমেদের সঙ্গে, এটা অনেক পরে। তারপর সুফিয়া কামাল সম্পাদক ছিলেন বেগম পত্রিকার, এটাও লাগবে না তেমন। ওনার কবিতার মধ্যে ধারাটা ছিল রবীন্দ্র কাব্য ধারার গীতি কবিতা, অর্থাৎ রবীন্দ্রনাথ যে ধরনের গীতি কবিতা রচনা করতেন ওনার লেখাগুলো অনেকটা সেরকম। এটাই মোটামুটি ওনার সম্পর্কে ইনফরমেশন এখানে চলে আসে। আমরা কিছু প্রশ্ন দেখি এরপরে।
এই জিনিসটা পড়া হয় নাই। তাহারাই পরে মনে কোন ছন্দে রচিত? এর উপরে আছে, ইনফরমেশনের মধ্যে আছে, আমি পড়ি নাই। কোন ছন্দে রচিত বলতে পারবে? অক্ষরবৃত্ত ছন্দে। এটা মনে রাখবে, তাহারাই পরে মনে কবিতাটা অক্ষরবৃত্ত ছন্দে লেখা। তারপর তাহারই পরে মনে কবিতার বর্ণনাকারী চরিত্র কোনটি? কবি স্বয়ং, কবি ভক্ত, বৃদ্ধ দাদু, কুললক্ষ্মী, কোনটা হবে আনসার? কবি স্বয়ং। অবিভক্ত। কবি ভক্ত, উত্তরটা হবে কবি ভক্ত। এখানে বর্ণনাটা কবি করছেন, কবি ভক্ত করতেছেন। হ্যাঁ, কবি কি বলছেন না বলছেন ওটা উনি নিজের মতো করে লিখছেন। তাহলে বর্ণনাকারী হচ্ছে কবি ভক্ত। এই লাইনটা একটু দেখো, এখানে আমাকে বলো তাহারই পরে মনে কবিতায় কবির কার কথা মনে পড়ছে? কবির জীবনে কবির স্বামীর। কবির স্বামীর। কবির স্বামীর। আমি এটার উত্তর দেখবো, এটার উত্তর খ হতে পারে। 12 উত্তরটা একটু দেখি। আচ্ছা, এটার উত্তরটা এখানে নাই, অথবা এখানে কোথাও আছে। হ্যাঁ, এটা কবির স্বামীর হবে। তারপর ওনার কবিতাটার পাশে একটু লিখে রাখবা, এটা সংলাপ প্রধান কবিতা। ঠিক আছে, ওনার কবিতার পাশে, তাহারাই পরে মনে কবিতার পাশে একটু লিখে রাখবে এটা সংলাপ প্রধান কবিতা, অর্থাৎ কথোপকথনের মাধ্যমে এখানে কবিতাটা উঠে আসছে। তারপর সুফিয়া কামালের জন্মস্থান কোনটি? বরিশালে হবে স্যার। বরিশাল। জি স্যার। ওকে, এটা 13-14 সালে এসেছিল প্রশ্ন, এটা তেমন ইম্পর্টেন্ট না। আমাদের যেগুলো বেশি মনে রাখতে হবে, পুরো কবিতাটা থেকে অনেকগুলো প্রশ্ন আছে। যেমন ধরো এসেছে তা ফাগুনে সরিয়া কোন কবিতার পংক্তি, তারপর কোন কাব্যগ্রন্থটি সুফিয়া কামালের, বলতে পারবা কোনটা সুফিয়া কামালের? উদাত্ত পৃথিবী। উদাত্ত পৃথিবী। এখানে একটু মনে রাখতে হবে যে উদাত্ত কাব্য, পৃথিবী। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অন্তর, এটা হচ্ছে কাব্যগ্রন্থের কথা বলছে। তো এখানে অপশনে যদি ওনার অন্য কোনো বইয়ের নাম থাকে সেটাও একটু মাথায় রাখতে হবে। তারপরে এই লাইনটা দেখো, জনমানসের সুফিয়া কামাল নন্দিত হয়ে আছেন নারী মুক্তির অগ্রনেত্রী হিসেবে, শ্রেষ্ঠ মহিলা কবি হিসেবে, শহীদ জননী হিসেবে, মাতৃমূর্তিতে, কোনটা হবে? এটা হবে প্রথম। শ্রেষ্ঠ মহিলা কবি। না না, এটা হবে প্রথমটা, নারী মুক্তির অগ্রনেত্রী হিসেবে। উনি নিজেও অনেকগুলো আন্দোলনের সাথে জড়িত ছিল। 19-এর, আচ্ছা এখানে 19-এর ঘ দেওয়া আছে, মানে মাতৃমূর্তি, ওই জননী সাহসিকা খেতাবের